প্রথমে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে যারা মনে করতেছে এই ভিডিওটা মোটিভেশনের জন্য, পরীক্ষার মোটিভেশনের জন্য, তাদের এই ভিডিও দেখার দরকার নাই, কারণ এখানে কোনো মোটিভেশন শেয়ার করতেছি না। এটা হচ্ছে এই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো এই পরীক্ষার প্রিপারেশনের কাজে লাগবে এবং পরীক্ষায় ভালো করা যায় আগের থেকে। এগুলো ফলো করলে আমি এটা নিশ্চয়তা দিতে পারি যে পরীক্ষা ভালো হবে। তো প্রথমে হচ্ছে এই 7 বেস্ট এক্সাম টিপস টু স্কোর হাই মার্কস। প্রথমে আসছে প্রোক্রাস্টিনেশন হচ্ছে ওই থাক এখন করবো না, সময় আসে পরে করে নেব, এটা মানে সময় আসে পরে করে নেবো, এটা এভাবে থাকা। তো এটার সমাধান কি? 30 সেকেন্ড। আমাদের ব্রেইন 30 সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয়। এই 30 সেকেন্ডের ভিতরে আমাদের ডিসিশন নিতে হবে, আমাদের কী করতে হবে, কোনটা গুরুত্বপূর্ণ। তারপরে লং সিলেবাস কীভাবে কভার করবো? লং সিলেবাস হচ্ছে রিভার্স স্টাডিংয়ের মাধ্যমে। রিভার্স স্টাডিং মানে প্রশ্ন সলভ করবো, তারপরে যেখানে দুর্বলতা এটা রিভার্স কভার করবো, শেষ। তারপরে টাইম প্রবলেম হচ্ছে এই কীভাবে পড়াশোনার প্রতি ফোকাস রাখা যায়। তো আমাদের ওই ব্রেন সবচেয়ে বেশি ফোকাস থাকে এই সর্বোচ্চ 90 মিনিট। এই স্ট্রেতে যেটা ফলো করা যায়, 90 মিনিট পরে 5 থেকে 15 মিনিট ব্রেক নিয়ে এরপরে আবার 90 মিনিট, এরপরে আবার ব্রেক 5 থেকে 15 মিনিট, এরকম করে পড়লে টাইমের প্রবলেমটা চলে যাবে। তারপরে আরকিউআর স্ট্র্যাটেজি হচ্ছে রিসোর্সেস, কোয়েকশন, প্রবলেম অ্যান্ড রিভিশন। রিসোর্সেস এই কোথা থেকে পড়বো, ইউটিউব থেকে পড়বো, নোট থেকে পড়বো, বই থেকে পড়বো, নাকি কোথা থেকে পড়বো, এটা সিলেক্ট করা। তারপরে কোয়েকশন প্রবলেম, তারপরে প্রবলেম সলভ করা, এরপরে রিভিশন, যেখানে দুর্বলতা এটা রিভাইজ করা। তারপর এই টাফ সাবজেক্টের বেস্ট স্ট্র্যাটেজি প্রথমে ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করা। ইজি চ্যাপ্টার দিয়ে শুরু করলে কনফিডেন্স বাড়বে, এরপরে এই কঠিন চ্যাপ্টারগুলো ধীরে ধীরে সলভ করা যাবে। তারপর রিভিশন স্ট্র্যাটেজিটা প্রবলেম সলভ করলেই বেস্ট ওয়ে প্রবলেম সলভ করা। তারপর ওভারথিঙ্কিং, আমরা অনেকেই চিন্তা করি যেগুলোকে ওভারথিঙ্কিং বলে, অতিরিক্ত চিন্তা। সেগুলো যেমন এই পাস্টে যেগুলো আমরা কিছু করতে পারি না, এগুলো দিয়ে যেমন পাস্টের পরীক্ষাটা যদি খারাপ হয়, আগে যদি ভালো করে করতাম তাহলে আরও ভালো হতো, এগুলো নিয়ে চিন্তা করি। আবার ফিউচারের ক্ষেত্রে আমি পারবো কিনা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, এগুলো আসলে কোনো ভালো কিছু আনে না। এগুলো ওভারথিঙ্কিং। তো এর সমাধান আমাদের বাস্তবে বর্তমানে নিয়ে চিন্তা করতে হবে। যা হবে দেখা যাবে, যা হয়ে গেছে বর্তমান নিয়ে টাইমটা ইউটিলাইজ করতে হবে। তারপরে আছে 3 পাওয়ারফুল ব্রেন টিপস টু রিমেম্বার হোয়াট ইউ রিড, সাইন্টিফিক মেথডস। প্রথমে ভিজুয়ালাইজেশন মানে কি? ভিজুয়ালাইজেশন একটা টপিক পড়বো, এই টপিকটা ভিজুয়ালাইজ করা। তারপরে সলভ ফর মাইসেলফ। তো আমাদের এই অনলাইন যুগে একটা টেন্ডেন্সি থাকে যে কোনো কিছু না পারলেই ইউটিউব থেকে দেখে নেব, কোনো অনলাইনে খুঁজবো সব। তো এটা আমাদের ব্রেইনটাকে একেবারে কি বলবেন, মানে রিমেম্বারে যে পাওয়ার ক্যাপাবিলিটি, এটা কমিয়ে দেয়। তো আমাদের নিজেকে চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করে 5-10 মিনিট পরে যদি না বলে, তারপরে অন্য কিছু থেকে হেল্প না। তারপরে লিভ ইন প্রেজেন্ট, যেটা বললাম, পাস্টের চিন্তা না করে, ফিউচারের চিন্তা না করে লিভ ইন প্রেজেন্ট। এখানে একটা গল্প দিতে পারি। একটা ছেলে রাস্তা পার হবে, কিন্তু যে গাড়ি ঘোড়া চলতেছে এই জন্য রাস্তা পার হতে পারতেছে না। তো ভাবতেছে যে যদি রাস্তা পার হলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কী হবে, পার হতে পারবো কিনা। তো যখন আরেকজন আসলো, ওকে হাত ধরে টেনে নিয়ে রাস্তা পার করলো, তখন বুঝলো যে
এটা তো কোনো কঠিন ব্যাপারে ছিল না। তো এই আমাদের এই চিন্তা করা, ফিউচারে চিন্তা করা কী হবে না হবে, তো এগুলো চিন্তা না করে হচ্ছে আমাদের এই বর্তমান নিয়ে চিন্তা করা উচিত। তারপরে হচ্ছে হাউ টু স্টাডি ইন এক্সাম টাইম, ডু দিস 1 day বিফোর এক্সাম। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এখানে। প্রথমে আছে হচ্ছে রিভিশনের ক্ষেত্রে বললাম তো কোয়েকশন সলভ করা, এরপরে রিভাইজ দেওয়া যেগুলো দুর্বলতা আসে। এরপরে হচ্ছে নো স্যাম্পল পেপার, পরীক্ষার একদিন আগে রাতে এই নিজেকে টেস্ট করার জন্য প্রিপারেশন কেমন হলো, এই হয়তো আমরা কেউ প্রশ্ন সলভ করার ট্রাই করি, মানে স্যাম্পল পেপার বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চন মানে সলভ করার ট্রাই করি। এটা যদি হার্ড হয় তখন এই আমাদের হচ্ছে কী বলে কনফিডেন্স একেবারে লো হয়ে যায়। তো এই পরীক্ষার একদিন আগে রাতে যদি করতে যাই আমরা, তখন আমাদের কনফিডেন্স হচ্ছে একেবারে লো হয়ে যাবে। তো এই পারবো কি না এই চিন্তায় হচ্ছে পরীক্ষাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরীক্ষার একদিন আগের রাতে করো স্যাম্পল পেপার সলভ করবো। তারপরে হচ্ছে নো টক উইথ প্যারেন্টস, এটা একটা ইম্পর্ট্যান্ট। নো টক উইথ প্যারেন্টস মানে হচ্ছে পরীক্ষার একদিন আগে যদি জিজ্ঞেস করি পড়াশোনা এই কতদূর হলো, সে যদি বলে এই আমি এটা করছি, এগুলো আসার এই সম্ভাবনা আছে, তো আমি যদি এগুলো না পড়ি তাহলে আমার হচ্ছে একটা এই কী বলে কনফিডেন্স মানে ভয়ভীতি কাজ করে যে যদি এটা আছে আমি তো এটা পড়ি না, পারবো কি না। তো এই চিন্তা হচ্ছে পরীক্ষাটাও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই পরীক্ষার একদিন আগের রাতে এবং হচ্ছে এই পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কোনো ফ্রেন্ডদের সাথে এই কথাটা না বললে উত্তম। তারপরে হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম ফোন। তো এই সময় হচ্ছে ফোন থেকে বিরত থাকা বলতে ওই লেকচারগুলো বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পারবো, কিন্তু যদি কন্ট্রোল করতে না পারি নিজেকে তাহলে ফোন থেকে দূরে থাকাই বেটার। তারপরে হচ্ছে রিভাইজ অর ইন দ্য মর্নিং, আমরা যদি রাতে না পড়াই ভালো, যদি পড়তে ইচ্ছা করে পড়লেও পড়তে পারে, কিন্তু রাতে ওই পরীক্ষার একদিনের আগের রাতে না পড়াই বেটার। তো সকালে তাড়াতাড়ি উঠে হচ্ছে এই অল চ্যাপ্টার একেবারে ওই সংক্ষেপে রিভাইজ দেওয়া, তারপর এটা রিভাইজ দিলে হচ্ছে পরীক্ষার জন্য বেটার। তারপরে গুড স্লিপ মারাত্মক। আমরা ভাবি যে পরীক্ষার একদিন রাতে 3-4 ঘন্টা পরে হচ্ছে ধুমাইয়া পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবো, কিন্তু আমাদের ব্রেইনের হচ্ছে রেস্টের প্রয়োজন হয়। আমরা যদি ব্রেইনকে পর্যাপ্ত রেস্ট না দিই তাহলে যতই পড়ি না কেন এগুলো এই দুঃখবে বাইরে হয়ে যাবে, কিছু হয়তো দুঃখবেও না। তো আমাদের হচ্ছে এই পর্যাপ্ত ঘুমাতে হবে। তো 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে পারি, মিনিমাম 6 ঘন্টা তো মাস্ট ঘুমাতে হবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এরপরে হচ্ছে 3 সায়েন্টিফিক মেথড টু লার্ন এনিথিং ফাস্টার। আচ্ছা, এই সবার তো এখন যদি আমি বলি এই ডেয়ারি মিল্ক হয়তো সবাই এই চিনে। তো এই ডেয়ারি মিল্ক বলার সাথে সাথে হচ্ছে সেই কল্পনার মধ্যে একটা ওই এসে গেল একটা প্যাকেট সিস্টেম, এই বাদামি বা এই চকলেট কালারের করে একটা চকলেট। তো এটা কী হবে, এটা হচ্ছে ওই সেন্সে আমরা এই চকলেট খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, হাত দিয়ে স্পর্শ করি, তারপরে হচ্ছে এই জিল দিয়ে টেস্ট করি। এই জন্য হচ্ছে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে ক্লিয়ার হয়। তো এই পড়াশোনার ক্ষেত্রে আমাদের এটা এই অ্যাপ্লাই করতে হবে, যত এই সেন্সের ব্যবহার করা যায় পড়াশোনার সময় তত ব্যবহার করতে হবে। যেমন এই পড়ার সময় লিখে পড়া, তারপরে ভিজুয়ালাইজ মানে চিন্তা করা,
ভিজুয়ালাইজেশন, কোনো কিছু এই চিন্তা করা, ভিজুয়ালাইজ করা। 2 নম্বরে হচ্ছে ভিজুয়ালাইজেশন তাই আছে 2 নম্বরে। তারপরে হচ্ছে টেস্ট, নিজেকে টেস্ট করা, যাচাই করা। এরপর অ্যাপ্রিসিয়েশন, আমরা হয়তো অন্যদের কাছ থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পেলে খুশি হই। তো নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সাপোজ একটা ওই টার্গেট করলাম যে এই সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা বা এই টপিকটা শেষ করতে হবে। এই টপিকটা শেষ করতে পারলে আমি 10 মিনিট বাইরে খেলতে যাব, অথবা ফ্রেন্ডদের সাথে কথা বলবো, অথবা হচ্ছে একটু মোবাইল দেখব। তবে এই মোবাইলের ক্ষেত্রে এই পরীক্ষার সময় মোবাইল না দেখাই বেটার। আর মোবাইল দেখার সময় হচ্ছে ওই ইয়াতে কী বলে স্ট্র্যাটেজি থাকবে, পরীক্ষা শিক্ষা সংক্রান্ত ভিডিও দেখাতে উত্তম, এটা লাগবে না। এবার হচ্ছে স্টাডি মোর ইন লেস টাইম। তো এখানে হচ্ছে দ্য গোল্ডেন আওয়ার রুল। দ্য রুল অফ গোল্ডেন আওয়ার বলতে হচ্ছে আমরা যখন এই রুটিন করি, রুটিনের সকালে প্রত্যেক সকালে যদি এই মানে যে রুটিনটা করি, এই রুটিনের মধ্যে যদি আমরা ওই প্রথম 1 ঘন্টা যদি রুটিন মাফিক পড়াশোনা করে শেষ করতে পারি, তাহলে পুরো দিনটা কিন্তু ভালো যায়। আর যদি আমরা যখন রুটিন মাফিক এই সকালটাকে যদি প্রথম ঘন্টাটা যদি ভালোভাবে পড়তে না পারি, তাহলে কিন্তু দিনটা তেমন ভালো যায় না, মানে ভালোভাবে পড়তে পারি না। তো এক্ষেত্রে হচ্ছে দ্য রুল অফ গোল্ডেন আওয়ার, এটা হচ্ছে মারাত্মক ইম্পর্ট্যান্ট। মানে হচ্ছে যখনই উঠি না কেন, এই পড়াশোনার প্রথম 1 ঘন্টাটা হচ্ছে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়লে হচ্ছে আমাদের পুরো দিনটাই কাজ যাবে। এরপরে আছে হচ্ছে বি ইউর অন টিচার। মানে কোনো কিছু পড়ার সময় প্রশ্ন করে করে পড়া, মানে এটা কেন হলো, কিভাবে হলো, সাপোজ লাইক দ্যাট। তারপরে কন্ট্রোল প্রোক্রাস্টিনেশন, এটাই তো বললাম। এখানে একটা আছে, এই আর একটা কন্ট্রোল করা যায় কীভাবে, ডু রাব নোট ডিউরিং স্টাডি। মানে পড়াশোনার সময় একটা এই রাব নোটবুক। এখানে কোনো এই একেবারে যে সুন্দর করে লিখতে হবে তা না, জাস্ট হচ্ছে যেগুলো পড়লাম, এই যে যেগুলো ইম্পর্টেন্ট হবে এগুলো জাস্ট লিখবো। এটা কোনো এই ভবিষ্যতে দেখবো এরকম টাইপের না, জাস্ট হচ্ছে লিখবো। এক্ষেত্রে হচ্ছে আমাদের এই মানে যে বাইরের চিন্তা আসে, বিভিন্ন চিন্তা আসে, এই চিন্তা থেকে হচ্ছে চিন্তা না আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে শর্ট টার্গেট, আমরা টার্গেট নিই বড় বড়। একদিনের মধ্যে একটা চ্যাপ্টার শেষ করতে, একদিনের মধ্যে একটা বড় চ্যাপ্টার শেষ করতে হবে, একদিনে একটা সাবজেক্ট শেষ করতে হবে। তো আলটিমেটলি যখন আমরা এই টার্গেটটা ফিল আপ করতে না পারি, তাহলে আমাদের মধ্যে হচ্ছে এই মানে দুশ্চিন্তা কাজ করে যে আমার দ্বারা হবে না, পারি না, কমপ্লিট করতে পারি না। আসলে যতই বলি না কেন, এই বড় টার্গেট নেওয়াটা হচ্ছে বোকামি। তো আমাদের উচিত ছোটো ছোটো টার্গেট নেওয়া। তারপরে ডোন্ট ডু মাল্টিটাস্ক হোয়াইল স্টাডি। এই আমরা যারা অনলাইনে পড়াশোনা করি, এই ক্লাসটা চলতেছে, এই পাশেই তো এদিকে যাই, ওর সাথে কথা বলি, মোবাইলে চ্যাটিং করি, একটু মোবাইল ইউজ করি, এগুলো করা উচিত না, এগুলো করা যাবেই না। তারপরে হচ্ছে রিমেম্বার এভরিথিং হোয়াট ইউ রিড, মেমোরি ওয়ার্ক। মেমোরিয়াল জিনিসটা হচ্ছে ব্রেনকে ইউজ করা, এই আগেরটায় যে আমরা যে এই ব্রেনটায় চিন্তা না করে কোনো
কিছু না পারলেই হুট করে অনলাইনে সলিউশন দেখে নিই এরকম। তারপর হচ্ছে থিটা ওয়েভস, ইউটিউব থেকে মিউজিক এটা ইউজ করা যায়। তারপর থিটা ওয়েভস এটা হেল্পফুল, বাট যখন এটা ওই অভ্যাসে পরিণত হবে, হ্যাবিটে পরিণত হবে, তখন এটা একটা সমস্যা। মানে পড়াশোনা বসার সময় এটা এই মিউজিকটা শুনতে ইচ্ছা করবে, এটা ছাড়া হয়তো মনোযোগ বসবে না, এরকম টাইপের হতে পারে। তো এটা আমরা কি বলে আপাতত প্রেফার না করি পরীক্ষার সময়। 3 নম্বরটা দেখি যে লার্নিং মেথডস। আচ্ছা, এই 3 নাম্বারটা হচ্ছে স্কিপ করি আমরা, লার্নিং মেথডসটা 3 to 1 স্ট্র্যাটেজি। তারপরে দ্য ব্রেইন পুট। আমরা যদি সারাদিন এই ফেসবুকের ভিডিও দেখে, ইনস্টাগ্রামের ভিডিও দেখে যদি স্ক্রল করতে থাকি, তাহলে এই ব্রেনের একটা হচ্ছে এই হ্যাবিটে পরিণত হবে যে শুধু এগুলো নিয়ে ভাববে। তো এক্ষেত্রে আমাদের এগুলো না দেখে পড়াশোনার রিলেটেড কিছু দেখতে হবে, তাহলে ব্রেনটাও আরও এরকম করে কাজ করবে। তো ব্রেন পুট মানে এটাই। তারপরে হচ্ছে ব্রেইন স্পিড গ্রেটার দ্যান স্পিকিং স্পিড। নিজে দেখে টেস্ট করা যায় এটা। যখন আমরা কোনো একটা পড়ি, এই মানে না পড়ে যদি মনে মনে এটা দেখি, তাহলে এটা দেখার সে যদি আমরা মুখ থেকে বলে পড়ি, সময় বেশি লাগে। তো এক্ষেত্রে এই না পড়ে ব্রেন দিয়ে পড়াটাই বেটার। এরপরে পাইপ এক্সাম হল হ্যাক্স টু স্কোর হাই মার্কস লাস্ট মিনিট এক্সাম ট্রিপস। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। চলো দেখে যাক। প্রথমে আছে হচ্ছে লাস্ট মিনিট স্ট্র্যাটেজি হচ্ছে, প্রথমে হচ্ছে টাইগার স্ট্র্যাটেজি বলতে এই টাইগার কীভাবে শিকার করে আশা করি সবাই জানে। যদি না জানে তাহলে আমি বলতেছি, টাইগার হচ্ছে প্রতিদিন শিকার করে না, কিন্তু যেদিন শিকার করে ওর সর্বোচ্চতা দিয়ে শিকার করে। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের ওই পড়াশোনার ক্ষেত্রে আমরা যখন পড়বো তখন বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না, শুধু পড়াশোনা ফোকাস। যা কিছু আছে 1 ঘন্টা 2 ঘন্টা অল শুধু পড়াশোনা। তারপরে হচ্ছে অ্যালার্ম সেটিংটা হচ্ছে ঘন্টায় অ্যালার্ম দেওয়া। তো টাইটেলে রাখা যেতে পারে হোয়াট আর ইউ ডুইং অর স্টাডি রিড সামথিং। মানে এই অ্যালার্মটা রাখলে কী হবে, অ্যালার্মটা রাখলে হচ্ছে আমাদের যে এই পড়াশোনা করতে মানে হঠাৎ মন অন্যদিকে চলে যায়, তখন সেটা যাবে না। তো এটা হচ্ছে ওই হেল্পফুল স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে টাইম টেবল কীভাবে বানা যায়, এটা হচ্ছে কী বলে, কমেন্ট করলে ভালো হবে। টাইম টেবল কীভাবে বানাবো, টাইম টেবল এক্সেপ্ট স্টাডি মানে হচ্ছে পড়াশোনা বাদে যে প্রতিদিন আমরা যে কাজগুলো করি, এগুলো হচ্ছে টাইম টেবল বানানো। ধরো সাপোজ আমরা এই কী বলে, সকালে এতটায় ঘুম থেকে উঠলাম, এতটায় ফ্রেশ হলাম, এতটায় ভাত খেলাম, পড়াশোনা বাদে যা কিছু আছে সব হচ্ছে এই টাইম ফিক্স করব। এরপরে বাকি সময়টুকু হচ্ছে পড়াশোনা। আমরা ম্যাক্সিমামই হচ্ছে টাইম টেবল বানায় হচ্ছে এই এটা পড়বো। এক্ষেত্রে আমাদের হচ্ছে এই পড়াশোনাটা এফেক্টিভলি হয় না। তো এটাও একটা হেল্পফুল স্ট্র্যাটেজি।
তো এরপরে হচ্ছে স্টার্ট উইথ ইজি। একটু আগে বললাম ওই তাপ সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে বললাম যে তাপ সাবজেক্টের ক্ষেত্রে ইজি সাবজেক্ট দিয়ে শুরু করা, এটা ঠিক সহজ দিয়ে শুরু করা, তাহলে কনফিডেন্স পারবে। তাহলে পেপার প্রেসার, আর একটা হচ্ছে পেপার প্রেসার। পেপার প্রেসারের ক্ষেত্রে রিড কোয়েকশন কেয়ারফুলি, মানে প্রশ্ন ভালোভাবে পড়া। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এই এমসিকিউর ক্ষেত্রে বা প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে নো অপশনটা দেওয়া থাকে কিছু কিছু প্রশ্ন, এটা হচ্ছে ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমরা পরীক্ষার তাড়াহুড়ায় এটা খেয়াল করি না অনেকেই, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার হচ্ছে এই লাইফ ইজ গ্রেটার দ্যান এক্সাম। আমরা হয়তো কেউ কেউ মনে করতে পারি এই এক্সামটা আমার জীবনের থেকে অনেক বড়, এই এক্সামের উপর নির্ভর করছে আমাদের, এই এক্সামের উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ জীবন, অনেকেই হতে পারে, অনেকেই মনে করতে পারে, কিন্তু এটা হচ্ছে রং। এই চিন্তা করাটা হচ্ছে ভুল, কারণ জীবনে মেলা এক্সাম আসবে, এটা এক ধরনের এক্সাম। জীবনের থেকে পরীক্ষাকে বড় করে কোনো কিছু নেই। তো এই মাইন্ডসেটটা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে। আশা করি ভালো একটা ফলাফল হবে। তারপরে হচ্ছে ফাইনাল রিভিশনের এই পরীক্ষার সময়, মানে পরীক্ষা শেষ তারপরে ফাইনাল রিভিশন, এই মিনিমাম 10 মিনিট রাখতে হবে হচ্ছে রিভিশনের জন্য। তো রিভিশনে প্রথমে হচ্ছে ক্যালকুলেশন এই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ক্যালকুলেশন চেক করতে হবে, ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এরপরে ওই বর্ণনামূলক উত্তরের ক্ষেত্রে হচ্ছে এই ভালোভাবে পড়ে দেখতে হবে ঠিক আছে কিনা। এরপরে আন্ডারলাইন, মেন টপিকগুলো হচ্ছে আন্ডারলাইন করতে হবে। মেন টপিকগুলো আন্ডারলাইন করলে কী হবে, টিচার তো হচ্ছে পরীক্ষার সময় সব কিছু পড়া সময় পায় না, তো যখন মেন টপিকগুলো আন্ডারলাইন করবো তখন চোখ হচ্ছে এখানে যাবে, তো টিচার দেখবে এবং ওনার হচ্ছে কী বলে পড়তে এই মার্ক করতে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই মার্ক পাওয়ার ক্যাপাবিলিটি বাড়বে। এরপরে হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার। আমি জানি না সবাই এই পরীক্ষার সময় পানি নিয়ে যায় কিনা। পরীক্ষার সময় হচ্ছে পানি নিয়ে যেতে হবে, কারণ আমাদের ব্রেনে বলতেছি এই শরীরের রক্তের 55% হচ্ছে রক্তরস, মানে হচ্ছে পানি রিলেটেড। তো আমরা যখন পানি দীর্ঘ সময় ধরে খাই না, তখন হচ্ছে ওই সার্কুলেশনটা হচ্ছে ভালোভাবে হয় না। তো এক্ষেত্রে আমাদের ওই যেগুলো পারে এগুলো হয়তো ভুলে যায়। তো এক্ষেত্রে আমরা যদি পানি পান করি তখন হচ্ছে এই টপিকটা ইজিলি মনে আসে। তো এটা একটা মাস্ট ইম্পর্ট্যান্ট, পানি নিয়ে যাওয়া অবশ্যই নিয়ে যেতে হবে। তো নেক্সট হচ্ছে ব্রেন এক্সারসাইজ টু বুস্ট মেমোরি ট্রাই অ্যাবডোমেন। এটা পরীক্ষার সময় কাজে দিতে পারে, যদি ফ্রি টাইমে এগুলো করা উচিত। যেমন কালার ট্রিক বলতে হচ্ছে এটা আমি এই একটা ছবি দিয়ে দেবো, সমস্যা নয়। তো ফিঙ্গার ট্যাপ মেথড। ফিঙ্গার ট্যাপ বলতে হচ্ছে একটা আঙ্গুল দিয়ে আরেকটা আঙ্গুল, এই একটা হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুলগুলো টিপা ফ্রি টাইমে করা যায়। তাহলে হচ্ছে আমাদের এই দুই হাতের মধ্যে যে এই কোঅর্ডিনেশনটা আছে, মানে সমন্বয়টা আছে, এটা হচ্ছে স্ট্রং হবে। তারপর হচ্ছে হার্ড সিচুয়েশন, মানে আমরা ওই যখন কোনো কঠিন সিচুয়েশনে পড়ি তখন আমরা কীভাবে কী ডিসিশন নেওয়া যায় তা হয়তো অনেকেই চিন্তা করতে পারি না। এক্ষেত্রে হচ্ছে আমাদের এই পরীক্ষা রিলেটেড যদি বলি, মানে কোয়েকশন সলভিং রিলেটেড, ওই আগে যেমন বললাম, মানে কোনো কোয়েকশন না পড়লে, কোনো হার্ড কোয়েকশন না পড়লে এটা মিনিমাম 5 থেকে 10 মিনিট এই ট্রাই করা, তারপরে না পারলে সলভ দেখা। একেবারেই এই না পারা
না না পেরে মানে সলভ না করেই উত্তর এই উত্তর দেখা এটা ঠিক না। এরপরে রিকল এভরিথিং, মানে যা বললাম এটা সহজে শর্ট করে মনে করা। রিকলের ক্ষেত্রে বলতে পারি হচ্ছে রিকলের ক্ষেত্রে বেস্ট এই স্ট্র্যাটেজি হচ্ছে কোনো কিছু পড়ার পর সাথে সাথে এই 5 থেকে 10 মিনিট রেস্ট নেওয়ার পর সাথে সাথে রিভিশন দেওয়া। এরপরে এই ঘুমানোর আগে 30 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা হাতে রাখা। এই 1 ঘন্টার মধ্যে হচ্ছে সারাদিনে যা পড়েছি এগুলো আরেকবার রিভাইজ দেওয়া। এভাবে রিকল করলে হচ্ছে ব্রেইনটা বুস্ট হবে, লং টার্ম মেমোরিতে চলে যাবে। তারপরে হচ্ছে হাউ টু স্টাডি ডেইলি উইথ কনসিস্টেন্সি। 1 step in a day, weak subject while you focused, a strong subject while you feel sleeping। মানে আমরা কখন ফোকাসে থাকি, যখন ওই সকালবেলাতে হচ্ছে আমরা বেশিরভাগ ফোকাসে থাকি। তো এই টাইমে হচ্ছে আমরা দুর্বল সাবজেক্টগুলো সলভ করব। তারপর রাতের দিকে যেগুলো একটু পারি এগুলো মানে উইক সাবজেক্ট বলতে এখানে বোঝা যাচ্ছে যেগুলো আমরা মানে কম পারি এগুলো। তো আরেকটা হচ্ছে সেট টার্গেট ডেইলি, প্রতিদিন টার্গেট করা এই 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 সময়ের মধ্যে এটা শেষ করব বা এই দিনের মধ্যে এটা শেষ করব। এরকম করে যদি করি তাহলে পড়া অনেক এগোবে, এটা ওই পড়তে লাগবে না। এরপরে হচ্ছে হাউ টু স্টাডি মোর ইন লেস টাইম, এটা লাগবে না আপাতত, নিচে আসি। 7 লাইভ লেসন ফর টিনেজার্স, এটাও আপাতত দরকার নাই, বাট এই ট্রাই টু সে নো, এটা হচ্ছে এই পরীক্ষার সময়ও প্রযোজ্য। তারপরে মেক ইউর ইম্পর্টেন্স, মানে এখন প্রয়োজন কোনটা। তারপরে দ্য রিজেকশন মানে হচ্ছে যদি কোনো ফেল হয় বা কোনো রিজেক্টেড হয় তাহলে এখানে এই কী বলে হার না মেনে আরও ট্রাই করা। ড্রিম বিগ মাইন্ডসেট, বড় স্বপ্ন দেখা। আমাদের ক্ষেত্রে এটা হতে পারে বোর্ডে টপ করব, পুরা বাংলাদেশে টপ করবো, বা জিবে পাবো, গোল্ডেন A+ পাবো, এরকম টার্গেট, বড় টার্গেট। এটা হচ্ছে মাইন্ডসেটের উপরে হচ্ছে আমাদের পড়াশোনা চলে। আমরা মাইন্ডসেট আমরা যেরকম করি এরকম করে হচ্ছে আমাদের রেজাল্ট দেওয়া। আমরা যদি কোনো মধ্যেই পাস করলেই হবে এরকম চিন্তা করি তাহলে এটাই হবে। আর যদি আমরা না, অবশ্যই ভালো রেজাল্ট, মিনিমাম A+, গোল্ডেন A+, তাহলে অবশ্যই পাবো। তারপরে হচ্ছে দ্য রিয়েল প্রিন্সিপ, এই সময়তে যে যত পারা যায় সম্পর্ক কমানো। তারপরে মার্ক ডাজন্ট ম্যাটার, আমরা যে এখন এই G5 পাবো এগুলো ফিউচারে গিয়ে তেমন ম্যাটার করবে না, এগুলো জাস্ট কনিক। এই ট্রাই মানে যে আমরা যে কষ্ট করা শিখেছি এটাই হচ্ছে ভবিষ্যতে কাজে লাগবে। এই মার্ক কয়েক বছর পর এগুলো কাজে লাগবে না। তারপরে বিলিভ ইন গড, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা। আমরা অনেকেই হয়তো চিন্তা করি সৃষ্টিকর্তা আমাদের এত কেন প্রেশার দিয়েছে, অন্যদের কেন দেয় নাই, শুধু আমাকে কেন দিয়েছে, এগুলো ঠিক না। সৃষ্টিকর্তা হচ্ছে ওই সবাইকে এক একটা সুযোগ দেয়, এগুলো কোনো প্রেশার না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। সৃষ্টিকর্তা আমাদের যা কিছু দিবে, আমাদের যা কিছু করবে ভালোর জন্যই করবে। আমাদের এই
মেন্টালিটি নিয়ে হচ্ছে সামনের দিকে আগাটা। তারপরে হাউ টু স্টাডি ম্যাথস 5 simple things to get 100 don't memorize formula, solve exam question, solve example question. আমরা অনেকে করি টানা মুখস্থ করি, কি বলে মুখস্থ করি ফর্মুলা, এরকম করে মুখস্থ করে ফর্মুলা মনে থাকে না। আমরা যখন সলভ করব তখনই হচ্ছে সূত্রগুলো মনে থাকে। এরপরে ডিপ প্র্যাকটিস, ভুল করব, ভুল দেখব, তারপরে আবার চেষ্টা করব। অ্যাপ্লাই ম্যাথস ইন রিয়েল লাইফ টু রিয়েল লাইফ, আমাদের বাস্তব জীবনের সাথে হচ্ছে ম্যাথকে রিলেট করব। এরপরে অনলি 2 কোয়েকশন অফ ওয়ান টাইপ, একটা টাইপের উপর শুধুমাত্র সর্বোচ্চ দুইটাই এনাফ, একটা টাইপের উপর 2টা কোয়েকশন সলভ করলেই এনাফ। কারণ এই অল্প সময়ের মধ্যে এত একটা টাইপের উপর অনেক প্রবলেম সলভ করা উচিত না, এক ধরনের বোকামি। তো এরপরে হচ্ছে হাউ টু অ্যাটেম্প্ট রিড 1 কোয়েকশন অ্যাট এ টাইম, মানে আমরা ওই কেউ প্রশ্নটা পড়ি, পরীক্ষার সময় প্রশ্ন পাওয়ার পরে অনেকগুলো আমরা কোয়েকশন করি। আমাদের উচিত হচ্ছে কোয়েকশন পড়া, যদি না পারি আরেকটা দেখা, এটা যদি না পারি আরেকটা দেখা, যদি প্রথমটা পারি তাহলে এটা আগে সলভ করা, তারপরে এটা সলভ না করে অন্য কোয়েকশন দেখা উচিত না। কারণ হচ্ছে আমরা যদি অন্য কোয়েকশন দেখি এবং এটা যদি হার্ড হয় তাহলে হচ্ছে আমাদের এই মেন্টালিটিতে কাজ করবে, এটা নিয়ে হচ্ছে ঘুরপাক খাবে, এটা কীভাবে হবে না হবে। তো এটা চিন্তা করতে করতে আমরা যেতে পারি, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে কোয়েকশন পড়বো এবং সলভ করবো, তারপরে অন্য এই দাবি আগাবো। এরপরে 5 স্টাডি মিস্টেকস অফ এভারেজ স্টুডেন্ট, প্রোক্রাস্টিনেশন, পেন সার্কেল, ব্রেনকে ইউজ না করা, ডিস্ট্রাকশন ফ্রম অ্যাবোজিভ অ্যান্সার। তো এক্ষেত্রে একটা সলিউশন হচ্ছে নিজেকে জিজ্ঞাসা করব জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, মানে এই সময় কোনটা গুরুত্বপূর্ণ। তারপরে ফেলার, মানে আমরা এই ফেলারকে মেনে নিতে পারি না, একবার ফেল হলে বলি চিন্তা করি যে পারবো না, আমার দ্বারা হবে না। এই কারণে ভালোভাবে চেষ্টা করা হয় না, ফেল করতেই থাকে। হাউ টু ইমপ্রুভ হ্যান্ডরাইটিং, কীভাবে হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করা যায়, 3টা স্টেপ। প্রথমে ওয়ার্ম আপ এক্সারসাইজের ক্ষেত্রে হচ্ছে এই আমাদের যদি পরীক্ষার পারমিশন দেওয়া থাকে যে একেবারে কাতার লাস্টের পেজে হচ্ছে আমাদের রাব করার, তাহলে আমরা হচ্ছে কী হতে পারি, প্রথমে সাপোজ এটা হচ্ছে লাস্টের খাতার পেজটা, তো আমরা কি করব, এখানে আমরা হচ্ছে এই পরীক্ষার মানে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমরা প্রথমে এরকম দাগ দিব, এরকম দাগ দিব, তারপরে এরকম দাগ দিব, তারপরে এরকম দাগ দিব। এক্ষেত্রে এরকম করে যদি আমরা 30 থেকে 60 সেকেন্ড করি তাহলে হচ্ছে আমাদের কি বলে হাতের লেখার মানে ফ্লোটা ব্রেনের সাথে কোঅর্ডিনেশনটা হচ্ছে হয়ে যাবে। এরপরে অ্যানালাইজ ইউর হ্যান্ডরাইটিং, প্রথমে কতটুকু গ্যাপ এটা দেখা, তারপরে সাইজ, তারপরে বেশি মোটা করে লেখা কিনা, তারপরে বাঁকা হয় কিনা, তারপরে কোনো একটা অক্ষর নিয়ে সমস্যা, সাপোজ আমার ক নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয়, কারো হতে পারে, আবার কারো কোনো এটা দিয়ে সাপোজ আমাদের কারো এইচের ক্ষেত্রে সমস্যা হয়, এইচটা হচ্ছে কেউ এরকম করে দিয়ে দেয়, তারপরে এনের মতো দেখায়, এগুলো অ্যানালাইজ করা। তারপরে
রাইট স্লোলি, হোল্ড পেন। রাইট স্লোলি, প্রথমে হচ্ছে এই হাতের লেখা ঠিক করার জন্য হচ্ছে আস্তে আস্তে করে লিখবো। তারপর হচ্ছে হোল্ড পেন, মানে পেনটা হচ্ছে ওই কলমটা হচ্ছে একেবারে এই সিম্পল করে, মানে হালকা করে ধরবো, বেশি ভারী দিয়ে ধরলে লেখাগুলো হচ্ছে সুন্দর হয় না। এই এটা এখানে বলছে ওই হোল্ড পেন উইথ লেস প্রেসার, মানে কম চাপ দিয়ে কলমটা ধরা। তারপর মুভ হ্যান্ড নট রিস্ট, মানে হাতটা হচ্ছে লেখার সময় হাতটা নাড়ানো, এই হাতের তালুটা নাড়ানো। যেমন আমরা হচ্ছে এই লিখলে কেউ কেউ একটা জায়গা থেকে এই কলমটা শুরু করে এরকম করে, একটা জায়গা দিয়ে কলমটা এরকম করে এরকম করে এরকম করে। তো আমাদের হচ্ছে এই সাপোজ এটা হাত, এরকম লিখে লিখে এদিকে হাতটা মুভ করতে হবে, তারপর এদিকে লিখতে হবে এরকম। তারপরে ইমপ্রুভ স্পিড। স্পিড কীভাবে ইমপ্রুভ করা যায়? এয়ার রাইটিং ফর 5 to 10 minutes। এটা হচ্ছে এয়ার রাইটিং মানে হচ্ছে কোনো জায়গায় যাওয়ার সময় হাত দিয়ে নিজের নাম বা কোনো কিছু লেখা, খাতায় না। এটা হচ্ছে এই এমনি বাতাসের মতো, মানে এয়ার রাইটিং বলতে হচ্ছে ওই বাতাসে লেখা, এটাই। তারপরে মোর প্র্যাকটিক্যাল ওয়ে টু স্কোর 90+ ইন এক্সাম মাস্ট ওয়াজ ফর এভরি স্টুডেন্ট। আমরা যেটা চিন্তা করতেছি আমাদের দ্বারা হবে না, নাম্বার পাবো না, 90+ পাবো না, 95+ পাবো না, তাদের ক্ষেত্রে আজকে থেকে শুরু করা। তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েকশন অ্যানালাইজ করা। 80-20 রুল, মানে 80-20 বলতে হচ্ছে 20% এমন কিছু টপিক থাকে যেখান থেকে হচ্ছে 80%-এর মতো হচ্ছে হয়, এটা হচ্ছে আমাদের অ্যানালাইজ করতে হবে। তারপরে রাইট নোট ইন বুকস, মানে আমরা বই পড়ার সময় যে খাতায় নোট করি, খাতায় নিজের নোট করি, খাতায় নোট না করে বইয়ে নোট করা। বইয়ে এই সাপোজ এটা বই, এই খালি জায়গা হচ্ছে এরকম খালি জায়গা হচ্ছে নোট করা। তারপরে ভিজুয়ালাইজেশন, এটা আগে বলছিলাম 5 minutes মোর। আমরা যদি কেউ এই মানে পড়াশোনা করতে ইচ্ছা না করে, অনেকেরই হয়, মানে ম্যাক্সিমামেরই হয়, তো এক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি 5 মিনিট, আরও 5 মিনিট পড়বো। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে এই আরও 5 মিনিট প্রত্যেকেই আমাদের মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়তে পারবো এই ফ্লোতে। তারপরে রাইট ইউর গোল বিগ, আমাদের কি স্বপ্ন, এই স্বপ্নটা হচ্ছে আমাদের এই পড়াশোনার টেবিলের সামনে বা যেখানে পড়াশোনা এই সামনে হচ্ছে বড় করে লিখে দেওয়া। এই আমি দেখলাম যে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার এই বোর্ডের এক্সামে টপ, মানে 100% পাইছে। এই ও হচ্ছে টেবিলের সামনে লিখছে ওর নাম, তারপরে দ্য বেস্ট, মানে ও হচ্ছে বেস্ট। তো আমাদের এরকম করে লিখতে হবে। তো হাউ টু স্কোর ইন বোর্ড এক্সাম 90%। আমরা যদি নিজেকে প্রশ্ন করি আমরা কি পারবো, আমরা কি 90% ইনসিওর করতে পারবো? তো আমাদের মাইন্ডের একটা ছোট্ট জায়গায় বলে উঠতে পারে হ্যাঁ এখনো সম্ভব, এখনো পারা যাবে। তো আমরা যে অবস্থাতে থাকি না কেন অবশ্যই সম্ভব যদি আমরা চেষ্টা করি। সেলফ বিলিভ, নিজেকে বিশ্বাস রাখা, অবশ্যই পারবো, অবশ্যই আমাদের দ্বারা ভালো কিছু হবে, অবশ্যই দেশের কল্যাণ হবে। তারপরে উইক ভার্সেস স্ট্রং টপিকস, আমাদের যেগুলো স্ট্রং টপিক আছে, মানে আমরা যেগুলো পারি এগুলো কম দেখি, যেগুলো উইক এগুলো দেখবো, মানে যদি টাইম না থাকে তাহলে হচ্ছে শুধু স্ট্রংগুলোই দেখে যাব, যাতে ভুল না হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ফর্মুলা সিট,
ডোন্ট সলভ এভরি কোয়েকশন, ওই যে একটু আগে বললাম একটা টাইপের দুইটা কোয়েকশন। ফোকাস মোর অন প্রিভিয়াস ইয়ার কোয়েকশন অ্যানালাইজ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করা কোনটা তো ইম্পর্টেন্ট। তারপরে সায়েন্সের ক্ষেত্রে, এই বায়োলজির ক্ষেত্রে বেশি ম্যাক্সিমাম হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যদি আমরা এই ডায়াগ্রাম আঁকতে পারি, মানে যদি নাও বলে, এই চিত্র যদি নাও বলে, আমরা সিম্পল করে জাস্ট এই চিত্রটা এঁকে দিলাম, তাহলে এক্ষেত্রে স্যারের অ্যাটেনশনটা হচ্ছে এখানে যাবে এবং স্যার ফুল মার্ক দেওয়ার পসিবিলিটিটা আমরা হচ্ছে ইনশিওর করতে পারি। এরপরে আমরা এই যদি টাইম কম থাকে তাহলে ওয়ান শট ভিডিও দেখতে পারি। তারপরে ইংলিশের ক্ষেত্রে ফোকাস অন কনসেপ্ট অফ স্টোরিজ, মানে কনসেপ্টগুলো আমরা ওই কল্পনার আকারে সাজাতে পারি। তারপরে ফরম্যাটটা দেখতে পারি। লেটার অথবা হচ্ছে এই যে দেন সাবজেক্ট স্পেসিং, আমরা যদি টাইম থাকে তাহলে ডেলি একটা সাবজেক্ট না পড়ে ডেলি অনেকগুলো সাবজেক্ট একটু একটু করে পড়লে উত্তম, কারণ আমরা যদি একটা সাবজেক্টের উপর অনেকক্ষণ ধরে ফোকাস করি তাহলে আমাদের হচ্ছে বোরিং ফিল হয়। তো এক্ষেত্রে আমরা ডেলি যদি টাইম থাকে অনেকগুলো সাবজেক্ট পড়াই উত্তম। আর যদি টাইম না থাকে তাহলে একটা সাবজেক্ট। অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া, আমাদের এটা অ্যাভয়েড করতে হবে। তারপরে বেস্ট টাইম টু স্টাডি, এই আমাদের কি মর্নিং নাকি নাইট, কোনটা আমাদের জন্য উত্তম, আমরা নিজেরাই বের করে হচ্ছে আমাদের জন্য কোনটা উত্তম এটা বের করে পড়াশোনা করা। তারপরে 7 স্টেপ টু লার্ন ডিফিকাল্ট সাবজেক্ট ইজিলি, ডিসাইড বেস্ট টাইম একটু আগে বললাম। তারপর স্কিপ হার্ট বলতে মানে শুরুতেই কঠিন কিছু দিয়ে শুরু করা সহজ কিছু দিয়ে, আগে বলেছিলাম এটা ব্রেন হ্যাক্স। আমাদের ব্রেনটা হচ্ছে এমন কাজ করে, মানে চ্যালেঞ্জের উপর কাজ করে। আমরা যদি একটু চ্যালেঞ্জ দিই, আমাদের এই যদি চ্যালেঞ্জ দিতে আমরা মানে একটা এখানে উদাহরণ টানা যায়, যখন কেউ বলে যে তোমার দ্বারা এটা হবে না, তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না, তখন আমাদের মধ্যে এটা হচ্ছে ওই চ্যালেঞ্জ হিসেবে আমাদের ব্রেন হচ্ছে এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, আচ্ছা পারবো না, দেখা যাবে, আমি করে দেখাবো। তো আমাদের ওইরকম চ্যালেঞ্জ নিতে হবে। তারপরে মাইন্ডসেট অফ অ্যাথলেটকে তো আমরা সবাই চিনি, যিনি দৌড়ান। তো উনি কি এই একদিন দৌড়ায়, 2 দিন দৌড়ায় না এরকম, উনি হচ্ছে রেগুলার দৌড়ায়, ওনাকে রেগুলার দৌড়াতে হয়। তো আমাদের হচ্ছে এরকম অ্যাথলেটের মতো হচ্ছে মাইন্ডসেট, মানে একদিন পড়লাম 2 দিন পড়লাম না এরকম করলে হবে না, আমাদের হচ্ছে কনসিস্টেন্সি। সাপোজ এই একদিন 3 ঘন্টা বা 6 ঘন্টা এরকম করে হচ্ছে যদি মিনিমাম মানে কনসিস্টেন্সি যদি পড়তে পারি, আশা করি আমাদের এটা অনেক ভালো হবে। তারপরে 7 স্টাডি হ্যাক্স, ফাইন্ড বেস্ট আওয়ার ফাইন্ড লার্নিং স্টাইল। আমাদের প্রত্যেকের হচ্ছে লার্নিং স্টাইল আলাদা, তো আমাদের নিজেদের লার্নিং স্টাইলটা হচ্ছে খুঁজে বের করতে হবে। লেস রিসার্চ, একটু আগে বলছিলাম একটা রিসার্চের উপর, এই সময় এসে অনেকগুলো রিসার্চের উপর ফোকাস দিলে হবে না, একটা রিসার্চের উপরে আমাদের পড়তে হবে, এক্ষেত্রে আমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। তারপরে নেভার স্টাডি ইন স্ট্রেস, আমরা যখন প্রেসারে থাকি এই আমরা এই পাস্টেরগুলো চিন্তা করি যে এগুলো আমাদের এই পেলিং কিছু নিয়ে, নেগেটিভ কিছু নিয়ে যখন চিন্তা করি, তারপরে ফিউচারে হবে না এগুলো যখন চিন্তা করি, তখন অটোমেটিক্যালি আমাদের ব্রেনটা হচ্ছে এগুলো দিয়ে ফুল হয়ে যায়। তখন এই চিন্তা নিয়ে যখন আমরা পড়াশোনা করতে বসি, তখন হচ্ছে আমাদের ফোকাসটা বেশিক্ষণ থাকে না। তো যখন আমরা স্ট্রেসে থাকি, মানে প্রেশারে থাকি,
তখন একটু ফ্রেশ হয়ে এই মাইন্ডকে বুঝিয়ে তারপরে হচ্ছে পড়াশোনা করা। তারপরে সেলফ স্টাডি ইজ দ্য কি, নিজে নিজে পড়াশোনা করা, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। প্লান্ট ডিস্ট্রাকশন টাইম, এটা ওই টাইম টেবিলের মধ্যে পড়ে, মানে কখন খাবো, কখন ঘুমাবো, কখন কী করবো, কখন খেলাধুলা করবো, কখন ফোন চালাবো, এগুলোর টাইম করা, এগুলো টাইম ফিক্স করে বাদ বাকি যা সময় লাগে ধুমায় পড়াশোনা। বিলিভ গেটার দেন ফেলার, ব্যর্থ হয়েছি তো কী হয়েছে, চেষ্টা করবো, নিজের উপর বিশ্বাস আছে, অবশ্যই পারবো, নিজের উপর বিশ্বাস রেখা। নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ বিশ্বাস করবে না, এটাই রিয়েলিটি। সেলফ বিলিভ is important. Like this situation, we don't have so much time, only about 1 month. So what we have to do wisely. টাইম নষ্ট করার কোনো সময় নেই, এরকম যা করতে হবে চিন্তা করেই করতে হবে। তারপরে হাউ টু স্টাডি স্মার্ট, 5 সিক্রেট থিংস, এখন এই ঘুরে ফিরে এগুলো আসবে। অ্যাভয়েড ওভার থিঙ্কিং, ওই টাইগার স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, কোয়ালিটি ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি, মানে হচ্ছে এই আমরা পরীক্ষার সময় কেউ এই পেজ ভর্তি হচ্ছে লিখে দিয়ে আসি, কিন্তু পাওয়া হচ্ছে কম নাম্বার, মানে হচ্ছে আমরা কোয়ান্টিটি মানে পরিমাণটাকে হচ্ছে বেশি গুরুত্ব দিই, আমরা কোয়ালিটিকে কম গুরুত্ব দিই। তো আমাদের হচ্ছে এটা করা ঠিক না, আমাদের কোয়ালিটিকে গুরুত্ব দিতে হবে, হোক সেটা অনেক কম, কিন্তু কোয়ালিটিটা হচ্ছে ভালো থাকতে হবে। মেক ইউর হোয়াই ক্লিয়ার, মানে হচ্ছে আমরা কী উদ্দেশ্যে ভালো রেজাল্ট করতে চাই, আমরা কী উদ্দেশ্যে হচ্ছে জিপিএ পেতে চাই, আমাদের কী উদ্দেশ্যে হচ্ছে এই 90+ মার্ক পেতে চাই, এটা আমাদের হচ্ছে ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে ফর্মুলা টু বিকাম তোবা, মাইন্ডসেট ইম্পর্ট্যান্ট। আমি চিন্তা করি যে আমি কি বলে পাস করবো শুধু বা কম পয়েন্ট পাবো, এরকমই হবে। আর যদি আমি চিন্তা করি না, আমি অবশ্যই ভালো রেজাল্ট করবো, মিনিমাম এই জিপিএ পাবো, গোল্ডেন পাবো, এরকম যদি মাইন্ডসেট করি অবশ্যই পাবো, অবশ্যই। আমি তার বলতেছি যদি মাইন্ডসেটটাকে আমরা ঠিক করতে পারি, যেই মাইন্ডটা আমরা যেটাই আমরা হচ্ছে চিন্তা করব, মানে মাইন্ডে যেটাই সেট করব এটাই হচ্ছে আমরা করতে পারবো। তারপরে প্যাটার্ন অ্যানালাইসিস, এটা হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যানালাইসিসের মতো, মানে বিগত বছরগুলো দেখে হচ্ছে কোনগুলো টপিক বেশি একাধিকবার আসছে, এগুলো হচ্ছে সিলেক্ট করে এগুলো পড়া। তারপরে ওয়ান রিসোর্স, একটু আগে বললাম। তারপরে সেলফ চেক, নিজেকে চেক করা, নিজের কি বলে ডেভেলপমেন্ট কতটুকু হলো এগুলো চেক করা। কনসিস্টেন্সি, ইনক্রিজ টাইম স্লোলি, এই আমরা কেউ চিন্তা করি আজকে এই 8 ঘন্টা পড়বো, 12 ঘন্টা পড়বো, এরকম করে হচ্ছে আমাদের পড়াশোনা ভালোভাবে হয় না। তো এক্ষেত্রে আমরা হচ্ছে সাপোজ আজকে 3 ঘন্টা পড়লাম, কালকে 3.5 ঘন্টা অথবা হচ্ছে 4 ঘন্টা পড়বো, এরকম করে হচ্ছে আস্তে আস্তে বাড়াতে হবে সময়, একেবারে বাড়ালে ইম্পসিবল। লাইফ ইজ লাইক এ ওয়ার, আমরা তো সবাই যুদ্ধ সম্পর্কে জানি। যুদ্ধে যখন করা হয়, যুদ্ধে যারা যায় তারা যদি চিন্তা করে যে এই যুদ্ধে যোগদান করে কী হবে, শুধু জীবন দিয়ে আমাদের জীবনটাকে এই উৎসর্গ করে কী হবে, তো এক্ষেত্রে কিছুই হবে না, যুদ্ধে জয়লাভ হবে না। তো এক্ষেত্রে আমরা যদি এই আর যারা চিন্তা করে যে নিজের জীবন দিয়ে হলেও হচ্ছে যুদ্ধ করব, এরকম যারা চিন্তা করে তাদের হচ্ছে জয়লাভ হয়। হাউ টু রাইট আনসার ইন এক্সাম, 5 tips টু হ্যাক এক্সাম পেপার। আনসার সিকোয়েন্স ইজ ইম্পর্টেন্ট, মানে সাপোজ আমাদের প্রশ্ন হচ্ছে 1 থেকে 8, আমরা যদি
এই সিরিয়াল মেনটেন করতে পারি, মানে 1 থেকে যদি আর পর্যন্ত মেনটেন করতে পারি, এক্ষেত্রে হচ্ছে এই টিচার হচ্ছে তাড়াতাড়ি পড়তে পারে। আর আমরা যদি এই প্রথমে 2 দিলাম, এরপরে 1 দিলাম, এরপরে 5, এরপরে 3 এরকম করে দেখলে স্যার হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে কী বলে মানে মেজাজ গরম হয়ে যায়। তো এটা আমরা করব না, এটা করব। তো মোদ্দা কথা হচ্ছে আমরা স্যারকে যত কম সময়ে আমাদের খাতা চেক করার সুযোগ দিতে পারবো, তত হচ্ছে আমাদের মার্ক বাড়বে, মানে নাম্বার বাড়বে। ফার্স্ট রাইটিং হ্যাক, ওই আগে বলছি না। তারপরে লং আনসার হ্যাক। লং আনসারের ক্ষেত্রে হচ্ছে ওই আমরা যখন কোনো ওই ক্ষেত্রে মানে বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, তখন হচ্ছে আমরা ওই মেইন পয়েন্টগুলো হচ্ছে নোট করব। মানে হচ্ছে যখন আমরা ওই লং কোনো আনসার উত্তর করতে যাব, প্রথমেই উত্তর করব না, উত্তর করার আগে হচ্ছে আমাদের ওই মেইন পয়েন্টগুলো হচ্ছে এই সবুজ রাফ কাতার এখানে এরকম করে হচ্ছে দিয়ে যাব, তারপরে লেখা শুরু করবো। এক্ষেত্রে হচ্ছে আমরা ওই যখন ভুলে যাই তখন এদিক থেকে দেখে হচ্ছে আমরা ইজিলি লিখতে পারবো। তো এরপরে হচ্ছে ক্যান নট রিমেম্বার। প্রশ্নের ক্ষেত্রে এই কিছু প্রশ্ন থাকে আমরা হচ্ছে এই কী বলে রিমেম্বার মানে মনে করতে পারি না, এটা উত্তর দাও। তো এক্ষেত্রে হচ্ছে রিকল চ্যাপ্টার, কোন চ্যাপ্টারের, তারপরে কোন টপিকের। তারপরে যদি আমরা এই কোয়েশনটা না পারি, মানে উত্তরটা না পারি, এটা কি ছেড়ে দিয়ে আসবো? অবশ্যই না। এক্ষেত্রে হচ্ছে আমরা প্যারাগ্রাফ আকারে লিখে দিয়ে আসবো। অন্তত হচ্ছে 1 মার্ক বা 2 মার্ক 3 মার্কের প্রশ্নে অন্তত 1 মার্ক করলে পাবো। তো 1 মার্ক কিন্তু অনেক। তো এক্ষেত্রে এই ট্রিক্সটা আমরা ফলো করতে পারি। এরপরে প্রেজেন্টেশন হ্যাক, মানে যার খাতাটা যত সুন্দর হবে সে অবশ্যই তত বেশি নাম্বার পাবে। এক্ষেত্রে প্রেজেন্টেশন হ্যাকের হচ্ছে এই কিওয়ার্ড টেকনিক। কিওয়ার্ডগুলো হচ্ছে এই আন্ডারলাইন করা, মানে মেইন টপিকগুলো হচ্ছে আন্ডারলাইন করা উত্তরের সময়। মানে ওই আগে বলছিলাম এতগুলো উত্তর দেখার টিচার হয়েছে সময় হয় না, তো আমরা যদি মেইন টপিকগুলো আন্ডারলাইন করে দিতে পারি তাহলে হচ্ছে টিচার ওই এগুলো দেখে ইজিলি হচ্ছে নাম্বার দিতে পারে, মানে কম সময়ের মধ্যে। তারপরে ডোন্ট ইউজ শর্ট ফর্ম। আমরা অনেকে শর্ট ফর্ম ইউজ করি, যেমন এই বাদ কাইসস, এক্ষেত্রে ভিতে ইউজ করি, বিকে ইউজ করি, মানে এক্সাম্পল সাপোজ এরকম করে দিলাম, অনেকে ইউজ করে। এরকম ইউজ করা যাবে না সময়, পরীক্ষার সময় ফুল ফর্মটা লিখতে হবে, মানে কোনো শর্ট ফর্ম ইউজ করুন। তারপরে হচ্ছে কোনো যদি আমাদের এই ভুল হয়, মানে কেটে দিতে হয়, তখন হচ্ছে আমরা পেন্সিল দিয়ে কেটে দিব। এক্ষেত্রে আমাদের হচ্ছে পেপারটা এই খাতাটা হচ্ছে সুন্দর দেখাবে। তারপর এক্সট্রা হ্যাক হচ্ছে নিউমেরাল হ্যাক, মানে হচ্ছে ওই সংখ্যা, মানে অঙ্কে যখন করবো আনসারটা হচ্ছে একটা বক্স আকারে লেখা। সাপোজ এই আমরা আনসার করলাম, এখান থেকে শুরু করে এখানে শেষ করলাম। এই আনসারটা সাপোজ এখানে শেষ করলাম। তো এই আনসারটা এখানে হচ্ছে আমরা এই এরকম করে একটা বক্স করে দিব, তাহলে হচ্ছে এই যিনি খাতা কাটবেন তার হচ্ছে এই শোকটা এখানে যাবে, এই আনসারটা দেখে মিলালে যদি সঠিক হয় তাহলে ফুল মার্ক। 5 steps to become topper, secret study. A small target, don't blow many books, teachers or not. টপার্স ডিস্ট্রাকশন হ্যাক, অনেক ডিস্ট্রাকশনই অনেক কিছু বলছি। এই একটা হচ্ছে 30 সেকেন্ড রুল, মানে 30 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমাদের ডিসিশন নিতে হবে, আমাদের কী করতে হবে। আমরা যদি ডিস্ট্রাকশনে যাই 30 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হবে, এখন কি পড়বো নাকি পড়বো না। তারপরে হচ্ছে 5 মিনিটস মোর, আরও 5 মিনিট, এগুলো ইউজ করতে পারি। তারপরে কী বলে এই ঘন্টায় অ্যালার্ম, এটাও ইউজ করতে পারি। পাওয়ার এয়ার স্ট্র্যাটেজি, এই গোল্ডেন আওয়ারের মতো, মানে যেই গন্তায় পড়বো একেবারে জান প্রাণ দিয়ে, বাইরে কোনো ফোকাস দেবো না, শুধু স্টাডি অ্যান্ড হাউ টপার রিমেম্বার এভরিথিং। প্রথমে শর্ট টার্ম রিভিশন, এরপরে অন্যকে শেখায়। যদি কাউকে শেখানোর কোনো স্টুডেন্ট না থাকে তাহলে আয়নার সামনে নিজেকে
শেখানো যায়। তারপরে সেলফ ডাউট, নিজেকে নিয়ে আত্মবিশ্বাসহীনতায় ভোগা, আসলে আমার দ্বারা কি সম্ভব হবে, আমি কি পারবো, এগুলো নিয়ে ভোগা। তো আমরা নিজেকে বিলিভ করব, আমরা নিজের উপর বিলিভ করব, অবশ্যই আমাদের ভালো কিছু হবে, অবশ্যই আমরা ভালো রেজাল্ট করব। তো এমসিকিউ আমি এখন এমসিকিউ নিয়ে একটু শেয়ার করি। প্রথমে আছে হচ্ছে